সাগর, এই তোমার ভালোবাসা? আমার সাথে ভালোবাসার নাটক করে তুমি বাসার মেয়ে মানুষ এনে এসব করো? ঘেন্না হচ্ছে নিজের উপরে যে আমি কিনা এরকম একটা মানুষকে ভালোবেসেছি। আরে নদী, তুমি কখন এলে? আর তুমি যা ভাবছো তা কিন্তু না। বিশ্বাস করো, আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। চুপ, তুই আর একটাও কথা বলবি না। আমি তোর আর কোনো কথাই শুনতে চাই না। তুই কেমন করে পারলি আমার সাথে এত বড় প্রতারণা করতে? আসলে আমার সব থেকে বড় ভুল কি তুই জানিস? তোকে মন থেকে ভালোবাসা। প্লিজ নদী, বিশ্বাস করো, মায়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসলে ও আমার শুধু জাস্ট ফ্রেন্ড। আর তুমি যা দেখেছো তার সম্পূর্ণ ভুল। থাক তুই এখানে দাঁড়িয়ে। তোর এইসব কথা আমার শুনতে আর ভালো লাগছে না। আমি গেলাম। আর হ্যাঁ, কখনো আমাকে আর ফোন দিবি না, আমার সাথে দেখা করার চেষ্টা করবি না। নদী শোনো, দাঁড়াও প্লিজ, যেও না তুমি, আমার কথা তো শোনো। কে শুনে কার কথা? এটুকু বলেই নদী সেখান থেকে চলে গেল। তো আসলে কাহিনীটা কি হয়েছে হয়তো অনেকেই বুঝতে পারছে না। তো চলুন 2 বছর আগে কি হয়েছিল তা জেনে আসি। কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিলাম। এবার বাবার কাছ থেকে টাকা নিয়ে রিক্সা ধরে সোজা বাসা থেকে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আসলে গত সপ্তাহে আমাদের সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। এখন পড়ালেখার চাপ তেমন একটা নেই বললেই চলে। তাই শিক্ষক সহ কলেজের সকলে মিলে শিক্ষা সফরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। তো কিছুদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর আজকের শিক্ষা সফরে যাওয়ার দিন। তবে হ্যাঁ, এর আগে আরেকটি কথা আপনাদের বলে রাখি, নদী হচ্ছে আমার ক্লাসমেট। আমি যখন ইন্টার প্রথম বর্ষে ভর্তি হই তখনই নদীও আমার সাথে এই কলেজে এসে ভর্তি হয়। আসলে ক্লাসমেট না হলে কখনো নদীর সাথে হয়তো পরিচয় হতো না। তো যাই হোক, চলুন আপনাদের এবার মূল ঘটনাটা বলি। প্রথম দেখাতেই নদীকে আমার অনেক বেশি ভালো লেগেছিল। আসলে এর আগে কোনো মেয়েকে আমার এতটা ভালো লাগেনি। তাই কেমন জানি মনের অজান্তেই নদীকে ভালোবেসে ফেললাম। যে কোনো সময় নানান বাহানা ধরে নদীর সাথে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু নদী আমার সাথে কথা বলার জন্য মোটেও চাইতো না। নানানভাবে সে আমাকে এড়িয়ে চলতো। নদীর এই আমাকে এড়িয়ে চলাটাই আমার কাছে অনেক ভালো লাগতো এবং তার প্রতি আকর্ষণ বাড়াতো। কিন্তু আমি যে নাছোড়বান্দা, তার সাথে কথা বলেই ছাড়তাম। এভাবেই চলে গেল প্রায় কয়েক মাস। তারপরে আমাদের সেমিস্টার পরীক্ষা শেষ হলো, আর আজকে আমরা শিক্ষা সফরে যাব। কিন্তু আরেকটি কথা, আমি কিন্তু কখনো নদীকে প্রপোজ করিনি বা আমার মনের কথাটি এখনও বলতে পারিনি। তো মনে মনে চিন্তা করলাম, আজকে যেহেতু সকলে মিলে শিক্ষা সফরে যাব, আর সেখানে গিয়েই নদীকে আমার মনের কথাটা জানাবো। তো যে কথা সেই কাজ। সাগর তো মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে নদীকে আজ প্রপোজ করবে। তাই শিক্ষা সফরে গিয়ে সাগর অপেক্ষা করছে যে মোক্ষম একটা সময়ের। এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নামার পর্যায়ে চলে এলো, কিন্তু সাগর নদীকে একা তো কোথাও পাচ্ছেই না। কারণ শিক্ষা সফরে কলেজের সকল শিক্ষকবৃন্দ সহ অনেক শিক্ষার্থী সকলে মিলে একসাথে এসেছে, আর নদীর সাথে নদীর বান্ধবীরাও আছে। নদীর বান্ধবীরা যেন কখনো নদীকে ছেড়ে একা কোথাও যাচ্ছে না, আর ওদিকে নদীও নিজেকে একা হতে দেখছে না। হঠাৎ বিকেল গড়িয়ে সন্ধে নামার কিছুটা আগ মুহূর্তে সাগর খেয়াল করলো নদী একা দাঁড়িয়ে মোবাইলে কি যেন দেখছে আর হাসছে। এমন সময় সাগর হাতে একটা লাল গোলাপ নিয়ে হঠাৎ করে পেছন থেকে গিয়ে নদীকে বলল, চোখে স্বপ্ন বুনি, তুমি যেন আকাশের তারা। তুমি পাশে থাকলে মনে হয় দুনিয়া নতুন সারা। জীবনের পথে শুধু তোমাকেই চাই পাশাপাশি। শোনো প্রিয়, আমি তোমায় অনেক ভালোবাসি। কি ব্যাপার, এত সুন্দর করে প্রপোজ করলাম, তারপরেও ও যেন আমার দিকে ফিরে তাকাচ্ছে না। বিষয়টা ভাবতেই হঠাৎ খেয়াল করলাম নদীর কানের ব্লুটুথ হেডফোন তখন নিজের উপরে খুব
রাগ হচ্ছিল। রাগের চোটে বলে উঠলাম, ধুর শালার, এত কষ্ট করে একটা ছন্দ বলে প্রপোজ করলাম, আর দেখি কানে হেডফোন লাগিয়ে খিলখিল করে হাসছে। তখন নদীকে বললাম, আরে এত হাসছো কেন? আর আমি এতক্ষণ কি বলছি তুমি শুনতে পাওনি? কাল থেকে হেডফোনটা খুলে বললাম, কি বলছো তুমি? তোমার কথা তো এতক্ষণ কিছুই আমি শুনতে পাইনি। আর তোমার হাতে গোলাপ ফুল কেন? হায় রে আল্লাহ, এতক্ষণ তোমায় কি বললাম আমি কিছুই শুনতে পাওনি? তুমি আরে না, আমি তো কিছু শুনতে পাইনি। আর যদি শুনে থাকতাম তাহলে কি তোমাকে আবার প্রশ্ন করতাম? আর বলে না তো, তোমার সাথে গোলাপ ফুল কেন? নিজের ওপরে ভীষণ রাগ হলো। কি করব বুঝতে পারছি না। এতক্ষণ এত রোমান্টিক করে ওকে বললাম ভালোবাসি, আর ও নাকি শুনতে পাইনি। যাই হোক, কি আর করব, এখন বুঝিয়ে বলি, দেখি কাজ হয় কি না। তারপর আবার ওকে বলতে যাব, তখনই ও বলে উঠল, আচ্ছা সাগর, তোমার হাতের গলাটা তো অনেক সুন্দর আর বেশ সুন্দর গান বেরোচ্ছে। আচ্ছা, ওইটা কি আমাকে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কারণ ওটা তো তোমার জন্য এনেছি। কি কি বললে তুমি? আমার জন্য এনেছো মানে? না মানে, না না মানে, হ্যাঁ না। কি না মানে হ্যাঁ বলছো? আসলে তোমার মতলবটা কি বলো তো? না আসলে তেমন কোনো মতলব নেই। এটা বলেই সাগর চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু নদী তৎক্ষণাৎ সাগরকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, কি হলো, চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন বলো? তারপর বুক ভরা সাহস নিয়ে হাঁটু গেড়ে বসে নদীর হাতে ফুলটি দিয়ে বললাম, জানি না কতটা ভালোবাসি তোমায়, কেন জানি এ মন সারাক্ষণ চায় শুধু তোমায়। ভালো যদি বাসো গো আমায়, কথা দিচ্ছি যত যাই হোক আমার ঘরের বউ বানাবো তোমায়। নদী, আসলে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। আসলে ভালোবাসা কী জিনিস সেটা আমি কখনো পাইনি। জীবনে অনেক সুযোগ এসেছে, অনেকেই প্রপোজ করেছে, কিন্তু কারো প্রপোজটা অ্যাকসেপ্ট করিনি। তবে সত্য কথা বলতে, তোমাকে দেখে আমার মনের ভিতর সেই প্রেমটা জাগ্রত হয়েছে। তাই তুমি দেখতে পাচ্ছ না যে তোমাকে অনেক ছলে বলে বাহানায় তোমার সাথে কথা বলতে চাই। আসলে আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। কথা দিচ্ছি সারা জীবন তোমায় অনেক সুখে রাখবো। সাগর মনে মনে ভেবেছিল যে এরকম সিনেম্যাটিক স্টাইলের রোমান্টিক ছন্দের সাথে নদীকে প্রপোজ করলে সে হয়তো তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তাকে ভালোবাসবে। কিন্তু না, নদী উল্টো আরো রেগে গিয়ে ফুলটি সাগরের মুখে ছুঁড়ে মারলো আর তাকে বলল, শালা গরিব ছোট লোক কি তোর? তোর এই সস্তা বাংলা সিনেমার ডায়লগ শুধু সিনেমাতেই মানায়, তোর মুখে মানায় না। আর তুই ভাবলি কি করে যে তোর সাথে একটু হেসে কথা বলেই আমি তোকে ভালোবাসবো? শোন, একটা কথা ভালো করে মনে রাখবি, তোর সাথে আমার যায় না। আর শোন, আমি চাইলে তোকে অনেক কিছুই করতে পারি, কিন্তু তুই আমার ক্লাসমেট বলে এইবারের মতো বেঁচে গেলি। কথাটা ভালো করে মনে রাখিস। এই বলে নদী চলে গেল সেখান থেকে। আসলে সাগর কখনো কল্পনাও করতে পারেনি যে নদী তার সাথে এরকম আচরণ করবে। কারণ ক্লাসে তো নদী সকলের সাথে বেশ হাসি খুশি ভাবে কথা বলতো, এমনকি সাগরের সাথেও। কিন্তু কি হয়েছে, নদীর যে সাগর তাকে প্রপোজ করার সাথে সাথেই সে এমন একটি আচরণ করলো যা সে নদীর কাছ থেকে কখনোই আশা করেনি। আসলে নদীর বাবা হচ্ছে শহরের নাম্বার 1 বিজনেসম্যান, আর নদী হচ্ছে তার একমাত্র সন্তান। তাই নদীর মনে কিছুটা হলেও অহংকার আছে। তো যাই হোক, এবার সাগরের বেচারিত দুঃখ, কষ্ট, অভিমান আর রাগ মাথায় নিয়ে চলে গেল সেখান থেকে। এরপর সন্ধে গড়িয়ে রাত নেমে আসলো। এবার সকলে বাসে উঠে নিজ নিজ সিটে আসন গ্রহণ করলো। আসলে শিক্ষা সফরে বেশি দূরে যাওয়া হয়নি, তাই রাত্রের মধ্যেই সকলে বাসায় চলে এসেছে। তো এভাবে কেটে গেল প্রায় 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে একদিন কলেজ টাইমে সাগর কলেজের গেটের সাইডে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এমন সময় পাশ দিয়ে নদী হেঁটে যাচ্ছিল, কিন্তু সাগর ভুলেও নদীর দিকে একবার তাকায়নি। কারণ সাগরের নিজের একটি আত্মসম্মান বোধ বলতে একটা জিনিস আছে। তবে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, নদীর বাবা শহরের নাম্বার 1 বিজনেসম্যান, কিন্তু সাগরের বাবাও তার থেকে কম নয়। আসলে সাগর কখনো নিজেদের সম্পত্তি নিয়ে শো অফ করে না, দেখায় না। মোটামুটি স্মার্ট ভাবে সাধারণ জীবন যাপন করে। যাই হোক, এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। এখন হঠাৎ একদিন নদী মনে মনে ভাবছে, কি ব্যাপার, অনেক দিন হয়ে গেল, সাগর তো এখন আমার দিকে ফিরেও তাকায় না, আর আমাকে দ্বিতীয়বার প্রপোজ করতেও আসেনি। যাই হোক, এসব ভেবে লাভ নেই, হয়তো সেদিনের কথায় খুব ভয় পাইছে। তো যাই হোক,
এভাবে কেটে গেল প্রায় 1 মাস। কিন্তু ঠিক 1 মাস পর হঠাৎ একদিন নদী সাগরকে কলেজ ক্যাম্পাসে দেখা করতে বলল। আসলে এই 1 মাসের মধ্যে নদী সাগরের ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছে, যে সাগর ছেলেটি তেমন খারাপ নয়, সে চাইলে সাগরের সাথে রিলেশন করতে পারে এবং সাগর তাকে অনেক ভালোবাসে। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে কেন? আসলে তেমন কোনো কারণ নেই, তোমাকে সরি বলার জন্য এখানে ডেকেছি। কেন? তুমি সরি বলবে কেন? কি অপরাধ করেছো তুমি আমার কাছে? আসলে আমি সেদিন বুঝতে পারিনি, না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, তো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নদীর মুখে এরকম কথা শুনে সাগর তো এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আসলে কি হচ্ছে সেটা সে এখনো ভালো মতো বুঝতে পারছে না। তাই সাগর কৌতূহলী হয়ে নদীকে বলল, কি কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? আমি তো গরিব ছোট লোক ইতর, তাই না? তো আজকে আমার কাছে তুমি ক্ষমা চাচ্ছ কেন? প্লিজ তুমি এভাবে বলো না, আসলে আমি সেদিন বুঝতে পারিনি আর রাগের মাথায় কি বলতে কি বলেছি। আমাকে ক্ষমা করে দাও, আর আমি জানি তোমরা মোটেও গরিব নও। তো চলো না আমরা সেটাই করি যেটা তুমি সেদিন আমাকে বলেছিলে। সাগর অবাক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রয়েছে আর মনে মনে বলছে, হায় আল্লাহ, এই মেয়ে বলে কি? সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে কে জানে? যেই মেয়েকে আমি ভালোবাসার প্রস্তাব দিতেই সাথে সাথে আমাকে অপমান করলো, আর আজ কি না সে আমাকে এসে প্রপোজ করছে। তো যাই হোক, আর মনের কথা বলা থেকে বের হয়ে নদীকে বললাম, আচ্ছা নদী, তুমি আমার হাতে একটা চিমটি কাটো তো। কেন চিমটি কাটবো কেন? আসলে আমি বাস্তবে এসব নিজের কানে শুনেছি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি সেটাই বুঝতে পারছি না। আরে না, তুমি বাস্তবেই দেখছো, থাক বাদ দাও তো এসব কথা। আর আমি কিন্তু আমার উত্তরটা এখনো পেলাম না। শোনো, আমি কিন্তু চাইলে তোমার সাথে ঠিক সেই ব্যবহারটাই করতে পারি যেটা কিনা তুমি আমার সাথে করেছিলে, কিন্তু না, আমি তোমার সাথে এই ব্যবহারটা করব না, কারণ আমি এখনও তোমায় ঠিক আগের মতোই ভালোবাসি। সাগরের মুখে এরকম কথা শুনে কলেজ ক্যাম্পাসের সকলের মধ্যে নদী জড়িয়ে ধরল সাগরকে আর বলল, সাগর, আমি তোমাকে অনেক ভালোবাসি। পরিবেশটা তখন এমন হয়েছিল যে ক্যাম্পাসের সকলে মিলে হাততালি দিচ্ছিল। আর ওদিকে সাগর কোনো মতে নদীকে তার বুক থেকে উঠিয়ে স্বাভাবিক হয়ে সেখান থেকে চলে গেল। এরপর নদীও লজ্জায় সেখানে থাকতে পারল না। কি করে যে আবেগের বশে সাগরের বুকে মাথা রেখেছিল। তারপর নদীও সেখান থেকে চলে গেল ক্লাসে। এরপর কলেজ শেষ করে সকলে যার যার বাড়িতে চলে গেল। এবার রাতে সাগর ফোন দিল নদীকে। সারা রাত তার ফোনে গল্প করতে লাগলো। এভাবে বেশ ভালোই কাটছিল তাদের দিনগুলো, আর ভালোবাসায় ভরে উঠতে লাগলো। তো এভাবে চলে গেল প্রায় আরো 1 বছর। বেশ ভালোই কাটছিল তাদের দিন, কিন্তু মূলত সমস্যাটা হলো তখনই যখন কিনা গ্রাম থেকে সাগরের মামাতো বোন মায়া এসেছে তাদের বাড়িতে। আসলে সাগর ছোটবেলায় নানা বাড়িতে বড় হয়েছে, তাই মায়ের সাথে তার ছোটবেলা থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে তার নানা বলতো, বড় হলে তোদের দুটোকে বিয়ে পড়িয়ে দেব। তো যাই হোক, এবার সাগরদের বাড়িতে তার মামাতো বোন মায়া যখন চলে এসেছে, আর ওদিকে গ্রাম থেকে তার নানি, নানা, মামা, মামি সবাই তো ভাবছে যে এবার হয়তো বিয়েটা হয়ে যাবে ওদের। সাগর ছোটবেলায় যেমন তার মামাতো বোনের সাথে দুষ্টুমি ফাজলামি করতো, ঠিক এখনো তেমনটি করে যায়। তো একদিন সাগরদের বাসায় কেউ বাড়িতে যাচ্ছিল না। সেদিন সাগরের মামাতো বোন মায়া ছিল পাশের রুমে, আর সাগর ছিল তার রুমে। আর ওদিকে সাগর সেদিন নদীকে ফোন করে তাদের বাসায় আসতে বলে। আসলে তাদের বাসাটা কেমন সেটি দেখানোর জন্য নদী তাদের বাসায় আসার ঠিক আগ মুহূর্তে পাশের রুম থেকে মায়া সাগরের রুমে এসে বলল, দেখতো আমার চোখে কি পড়েছে। এমন সময় নদী আসলো তাদের বাসায়। এসেই তো দেখতে পাচ্ছে যে সাগরের রুমে অপরিচিত একটি মেয়ে, আর সাগর তাকে যেন এমন ভাবে ধরেছে যে পেছন থেকে দেখে মনে হচ্ছে যে সে যেন তাকে কিস করছে। এমন দৃশ্য দেখে নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কখনো ভাবতেও পারেনি যে এমন একটা জিনিস দেখবে। ছি সাগর, এই তোমার ভালোবাসা? আমার সাথে ভালোবাসার নাটক করে তুমি বাসায় মেয়ে মানুষ এনে এসব করছো? ঘেন্না হচ্ছে নিজের উপরে যে আমি কিনা এরকম একটা মানুষকে ভালোবেসেছি। আরে নদী, তুমি কখন এলে? আর তুমি যা ভাবছো তা কিন্তু না। বিশ্বাস করো, আমি তোমাকে আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। চুপ, তুই আর একটাও কথা বলবি না। আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। তুই কেমন করে পারলি আমার সাথে এত বড় প্রতারণাটা করতে? আসলে আমার সব থেকে বড় ভুল কি তুই জানিস? তোকে মন থেকে ভালোবাসা। প্লিজ নদী, বিশ্বাস করো, মায়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসলে ও আমার শুধু জাস্ট ফ্রেন্ড, আর তুমি যা দেখেছো তার সম্পূর্ণ ভুল। থাক তুই তোর এইসব কথা,
আমার শুনতে আর ভালো লাগছে না, আমি গেলাম। আর হ্যাঁ, কখনো আমাকে ফোন দিবি না, আমার সাথে দেখা করার চেষ্টা করবি না। নদী, শোনো, দাঁড়াও, প্লিজ যেও না তুমি, আমার কথা তো শোনো। কে শোনে কার কথা? আসলে এমন একটা সময় নদী সাগরের রুমের মধ্যে এসেছিল যখন কি মায়া দৌড়ে সাগরের রুমে এসে তার চোখে কিছু একটা পড়েছে। তো যাই হোক, এমনটা দেখে তো নদী সাগরকে ভুলুচে চলে গেল। এখন সাগর বসে বসে ভাবছে, কি থেকে কি হয়ে গেল? নদী তো আমাকে ভুল বুঝে চলে গেল। এখন কি করব? তারপর কি আর করব, দৌড়ে বাহিরে গেলাম নদীকে থামাতে, কিন্তু কোনো লাভ হলো না। আমি পৌঁছানোর আগেই দেখি নদী একটা রিক্সা নিয়ে চলে গেছে। তারপর রুমে এসে নদীকে কল করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ফোনের ওপাশ থেকে শুনতে পেলাম। কিছু না ভেবে আবারও কল করলাম, কিন্তু এবারও কোনো লাভ হলো না। তারপর যখন অনলাইনে ঢুকলাম তখন দেখতে পেলাম নদী আমাকে একটা ভয়েস মেসেজ দিয়েছে, আর তারপরে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সবখান থেকে ব্লক করে দিয়েছে। এটা দেখে যেন আমার ভেতরটা ফেটে যাচ্ছে। কী আর করব, এতদিনের ভালোবাসা যে এক মুহূর্তে শেষ হয়ে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। এবার কৌতূহলী হয়ে নদীর দেওয়া ভয়েসটা প্লে করলাম। সাগর, তুমি কি জানো কত আশা আর বুক ভরা ভালোবাসা নিয়ে তোমাদের বাসায় গিয়েছিলাম আমি? কিন্তু গিয়ে নিজের চোখে যা দেখলাম তা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। জীবনে সব থেকে বড় ভুল করেছি তোকে মন থেকে ভালোবেসে। আর তুই কি জানিস বেঈমান, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। চেয়েছিলাম তোকে নিয়ে ছোট্ট সুখের ঘর বানাবো, যেখানে থাকবে শুধুই ভালোবাসা। কিন্তু তুই আমার সকল স্বপ্ন, সুখ, ভালোবাসা সব কিছু এক নিমেষে ভেঙে চুরমার করে দিলি। আরে তুই কি করে পারলি আমার সাথে এমন ছলনা করতে? তুই জানিস আমি তোকে কত ভালোবাসতাম। যদি জানতে তাহলে কখনো এমন করে আমাকে কষ্ট দিয়ে অন্য একটা মেয়ের সাথে রোম্যান্স করতে পারতি না। থাক, তোকে আর এসব কথা বলে কোনো লাভ নেই। ভালো থাকিস, নতুন মানুষকে নিয়ে সুখে থাকিস, আর কখনো আমাকে ফোন বা টেক্সট করার কথা ভাবিস না, কারণ আমি তোকে সবখান থেকে ব্লক মেরে দিয়েছি। আর হ্যাঁ, তবে একটা কথা শুনে রাখ, আমার বাবা আমার সাথে বিয়ের জন্য যাকে ঠিক করে রেখেছে, আগামীকাল আমি তাকে বিয়ে করব। সো তুই ভালো থাকিস, গুড বাই। নদীর দেওয়া ভয়েস মেসেজটা শুনে সাগরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কখনো ভাবতেও পারেনি যে নদী তার সাথে এমনটা করবে বা তার সাথে এমনটা হয়ে যাবে। আসলে সাগর কিন্তু নদীকে মন থেকে ভালোবাসে, কিন্তু ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে এত বড় ঘটনাটা ঘটে গেল। সাগর এখন কি করবে তা ভেবে উঠে পারছে না, কারণ নদী সাগরকে যে অবস্থায় দেখেছে তা কোনো প্রেমিকার পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। তো এভাবে কেটে গেল আজকের দিনটি। রাতে বিছানায় শুয়ে সাগর ভাবছে, যাই হয়ে যাক না কেন, কালকে সকালে যাব নদীদের বাসায়, গিয়ে পুরো বিষয়টা নদীকে খুলে বলবো। আসলে আমিও যে নদীকে অনেক ভালোবাসি, আর তাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। আর নদীকে গিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো, দেখি সে মানে কি না। আসলে এখানে তো আমার কোনো দোষ নেই। মায়া এমন একটা সময় আমার কাছে এসে বলল, কি আর করব। তো এসব কথা ভাবতে ভাবতে কেটে গেল সাগরের রাত। আর ওদিকে নদী কাঁদতে কাঁদতে সারা রাত পার করে দিল। তো যাই হোক, যে কথা সেই কাজ। সকাল সকাল সাগর তার বাইকটি নিয়ে বেরিয়ে পড়লো নদীদের বাড়ির উদ্দেশ্যে। বাসার গেটের সামনে বাইকটি রেখে যখনই বাসার ভেতর প্রবেশ করতে যাবে তখনই দুজন দারোয়ান সাগরকে আটকালো আর বলল, এই বেটা, কে রে তুই? এভাবে হুট করে বাসার ভেতরে ঢুকছিস? ভাই প্লিজ আমাকে ভেতরে যেতে দিন, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? তবে হ্যাঁ, আর এভাবে পরিচয় না দিয়ে বাসার ভিতরে কেউ যেতে পারে না। সো তুই আগে তোর নিজের পরিচয়টা দে, তারপরে আমি তোকে বাসার ভিতরে যেতে দিব। ভাই আমি নদীর বয়ফ্রেন্ড, আর আজকে নদীর বিয়ে। তো নদীকে আমি অনেক ভালোবাসি, আর নদী আমাকে অনেক ভালোবাসে। নদীর ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েটি হচ্ছে, তাই আমি সেখানে যাচ্ছি। প্লিজ ভাই এবার আমাকে ভেতরে যেতে দিন। আর নদীর সাথে আমার সাথে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তাই আজকে নদীর বিয়েটি হতে যাচ্ছে। তো আমাকে যদি এখান থেকে যেতে না দেন তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তাই নদীর বিয়েটি আটকানোর জন্য আমাকে ভেতরে যাওয়াটা খুব জরুরি। কথাটা বলতেই দারোয়ান দুটো আমাকে ধাক্কা মেরে গেট থেকে বের করে দিল আর বলল, বেটা লম্পট, এসেছিস আমাদের বড় সাহেবের মেয়ের বিয়ে ভাঙতে? একে কোথায় আছিস? ধরে বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। তারপর দারোয়ান দুটো আরো লোকজনকে ডেকে আনলো, এনে সবকিছু বলল।
তারপর সকলে মিলে সাগরকে আচ্ছা করে পেটাতে লাগলো। মারতে মারতে এক পর্যায়ে প্রায় আধমরা বানিয়ে ফেললো। তারপর তাকে হাসপাতালে পাঠিয়ে দিল। এরপর হাসপাতালে সাগর প্রায় 1 সপ্তাহ বেড রেস্টে ছিল। হাতে পায়ে মাথায় অনেক জায়গায় ব্যান্ডেজ করা রয়েছে। আসলে সাগর কখনো ভাবতেও পারেনি যে তার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে। আর ওদিকে সেদিন নদীর বিয়ে হয়ে গিয়েছে। এখন নদী আছে তার স্বামীর বাড়ি, আর সাগর রয়েছে হসপিটালে। 2-1 দিন পর সাগরের মা-বাবা সাগরকে হসপিটাল থেকে বাসায় নিয়ে গেল। এবার বাসায় গিয়ে সাগর আনমনে বসে বসে চোখের জল ফেলতে লাগলো আর ভাবতে লাগলো, হায় রে ভালোবাসা, এত কষ্ট করে তোমার ভালোবাসা পেলাম, কিন্তু তোমাকে আগলে রাখতে পারলাম না। আচমকা একটা দমকা হাওয়া এসে সব কিছু চুরমার করে দিল। কেন যে সেদিন দেখতে গিয়েছিলাম যে মায়ার চোখে কি পড়েছে, একটা ভুলের জন্য ভালোবাসার মানুষকে হারিয়ে জীবনটা ছারখার হয়ে গেল। হয়তো এই জীবনে আর কখনো বিয়ে করাটা হবে না, কারণ জীবনে মন থেকে চেয়েছিলাম আমি তোমায়, কিন্তু পাইনি তোমায়। আর তোমার জায়গাটা আমি কখনো কাউকে দিতেও পারবো না। নদীকে হারিয়ে সাগরের অবস্থা প্রায় পাগলের মতো। সে সারা জীবনের জন্য সিদ্ধান্ত নিয়েছে যে কখনো তার বিয়ে করবে না, কারণ যাকে একবার মন থেকে ভালোবাসা যায় তার স্থানটা কখনো কাউকে দেওয়া যায় না। এই চিন্তা ভাবনার আশা নিয়ে সাগর বেঁচে আছে যে হয়তো একদিন নদী তার ভুলটা বুঝতে পারবে আর ফিরে আসবে সাগরের কাছে। কিন্তু এখানে ভুলটা ছিল সাগরের, আর ভুলটা বুঝেছিল নদী। কিন্তু সাগর কোনো সুযোগ পায়নি নদীকে সবকিছু খুলে বলতে, যে আসলে হয়েছিল কি। এক পর্যায়ে সাগর ভেবে নেয় যে হয়তো নদী তার ভাগ্যে ছিল না, তাই সে তাকে পায়নি। আস্তে আস্তে সাগর নদীর স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে থাকতে লাগলো, আর ওদিকে নদী স্বামীর ঘরে গিয়ে আস্তে আস্তে সাগরকে ভুলে যেতে লাগলো। তো এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 7 বছর। এই 7 বছরে নদীর জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং সে মা হয়েছে, কিন্তু সাগরের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। সে 7 বছর আগেও নদীকে যেমন ভালোবাসতো এখনো ঠিক তেমনই ভালোবাসে। একদিন বিকেলবেলা সাগর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নিজের বাড়িতে। মনটা ছিল ভীষণ খারাপ, মুখে ছিল না কোনো হাসি, হাঁটতে গেলে যেন হোঁচট খেয়ে পড়ে যায় এমন একটা অবস্থা। কারণ দীর্ঘ 7 বছর ধরে নদীকে না পাওয়ার অনুশোচনা ভুগে আছেন সে। তার হৃদয়টা ভালোবাসাহীনতায় ভুগছে। এমন সময় সাগর হঠাৎ খেয়াল করলো তার সামনে কালো রঙের একটি প্রাইভেট কার এসে দাঁড়ালো, আর গাড়ির ভেতর থেকে নীল রঙের শাড়ি পরা অনেক সুন্দর একটা মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটিকে দেখে যেন সাগর ইতিমধ্যেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। সাগর খেয়াল করলো মেয়েটি যাচ্ছে সামনের একটি কেকের দোকানে, তাই সাগর মেয়েটির পেছনে চলে গেল কেকের দোকানে। কাছাকাছি গিয়ে ভালোভাবে দেখলো, আর দেখে তো সে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। তো মেয়েটিকে বলে উঠলো, কেমন আছো নদী? সাগরের মুখে এমন কথা শুনে নদীও যেন একটা শক খেলো হালকা করে। নদী তাকিয়ে দেখতে পেল যে সাগর এত বছর পরে তাকে বলছে কেমন আছো নদী, কিন্তু নদী তখন তার কথার কোনো উত্তর দিল না। কারণ নদী বিশ্বাস করে যে সাগর তার সাথে প্রতারণা করেছে, তাই একটা প্রতারকের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই নদীর। কারণ নদীর মনে ধারণা যে সাগর তার সাথে ছলনা করেছে এবং তার সকল স্বপ্নকে ভেঙে দিয়েছে, তাই নদী তার কথার কোনো উত্তর দিল না। এবার সাগর বুক ভরা কষ্ট নিয়ে আবারও নদীকে জিজ্ঞেস করলো, বেশ তো, ভালো আছো স্বামীর ঘরে, কিন্তু আমি কেমন আছি সেটা জানতে চাইবে না? কি হলো নদী, কথা বলছো না কেন? তুমি বিশ্বাস করো আমি ছলনা করিনি তোমার সাথে, আর আমি প্রতারক নই। তুমি কি জানো তুমি যেদিন আমাদের বাড়ি থেকে চলে গেলে সেদিন কতবার তোমাকে কল করেছি, কিন্তু তোমার মোবাইল থেকে আমার সকল কিছু তুমি ব্লক করে রেখেছো। আর তারপর তোমাদের বাড়িতে গিয়েছি পরদিন সকালে, সেখানে দারোয়ানের মাইর খেয়ে হসপিটালে ভর্তি ছিলাম, আর এরই মধ্যে তোমার বিয়েটা হয়ে গেছে। আসলে তোমার আমার মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটাই আমি তোমাকে বোঝানোর জন্য গিয়েছিলাম তোমাদের বাড়িতে। আসলে তুমি সেদিন যা দেখেছো তা সঠিক ছিল না। তো তুমি তো পুরো বিষয়টা না দেখে না শুনেই সেখান থেকে হুট করে চলে এসেছিলে, আর তোমাকে ফোন করে যে আমি সব কিছু বলবো সেটারও কোনো সুযোগ ছিল না। এই ছিল তোমার আমার প্রতি বিশ্বাস। আমাদের 2 বছর রিলেশনে এইটুকুই চিনেছিলে তুমি আমাকে। এটা ভেবে আমার অনেক খারাপ লেগেছিল, কিন্তু কি আর করব, তোমাকে বোঝাবার মতো বা তোমার সাথে কথা বলার মতো কোনো সুযোগই তো
আমি পাইনি। এরই মাঝে তুমি বিয়ে করে অন্য কারো হয়ে গেছো। শোনো সাগর, তোমার এসব কথা শোনার মতো সময় আমার হাতে এখন নেই। এখন আমি কারো স্ত্রী, কারো মা। সো আমি চাই তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো বাঁচতে যাও। কারণ পৃথিবীর সব কিছু উল্টে গেলেও আমি আমার নিজের চোখকে কখনো অস্বীকার করতে পারবো না, অবিশ্বাস করতে পারবো না। সো আমাকে ডিস্টার্ব করো না। আজকে আমার মেয়ের 5ম জন্মদিন, আর তোমাকে তো আমি সেদিনই বলে দিয়েছিলাম যে আমাকে কখনো ডিস্টার্ব করবে না বা আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আর মনে রেখো, আমার এখন একটা সংসার আছে। আমি চাই না যে তোমার কারণে আমার সংসারটা ভেঙে যাক। সো ভালো থেকো, গুড বাই। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি এখনও কারো স্ত্রী। তো জানো, তোমাকে মন থেকে ভালোবেসেছি বলে আজও আমি কাউকে বিয়ে করতে পারিনি, কারণ আমি পারবো না কখনো কাউকে তোমার স্থানটা দিতে। এত ভালো থেকো, তুমি সুখে থেকো। আমি না হয় বাকিটা জীবন তোমার স্মৃতিটাই বুকে নিয়ে বেঁচে থাকবো। সাগরের কথাটা পুরোপুরি শেষ না হতেই নদীতে চলে গেল সেখান থেকে। আসলে নদী এখন নিজের সংসার, সন্তান, স্বামী সবাইকে নিয়ে ভালো আছে, কিন্তু ওদিকে সাগর তো নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে নদীর ভালোবাসা না পাওয়ার জন্য। সাগরের প্রতি নদীর এমন ব্যবহার সেটা সাগর কখনোই আশা করতে পারেনি, কিন্তু কি আর করবে, নদী যে আর তার নেই। তো সাগর আর কি করবে, চোখের নিচের 2 ফোঁটা জল মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। আর এভাবেই প্রিয় মানুষটিকে, স্মৃতিটা বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে সাগর। ভালোবাসার মানুষকে হারিয়ে একজন হয় দেবদাস, আরেকজন হয় সুখী। তো আমাদের সমাজে এখনও এমন মানুষ রয়েছে যারা কিনা নিজের ভালোবাসার মানুষের স্মৃতিকে আগলে ধরে সারাটা জীবন পার করে দিচ্ছে। আসলে জীবনে আমাদের এমন কিছু ভুল থাকে যে ভুলের কারণে দুটি মন ভেঙে যায়, একটি সুন্দর জীবন নষ্ট হয়। আর আরেকটি কথা, সবসময় কিন্তু চোখের দেখাটা সঠিক মনে হলেও সেটা সঠিক হয় না। সব কিছু বিচার বিবেচনা না করে জীবনে কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আসলে ভালোবাসলে তার প্রতি বিশ্বাস রাখতে হয়, আর সব কিছু বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। হুট করে কখনো সিদ্ধান্ত নিলে শেষে নিজেকে কষ্ট পেতে হয়। ভালোবাসার মানুষকে ছাড় দিতে হবে আর তার প্রতি বিশ্বাস রাখতে হবে। কখনো যদি সে ভুল করেও থাকে, তাহলে ভুলটাকে শুধরে নেবার সুযোগ তাকে দিতে হবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমরা কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। তাই সকলে ভালোবেসে আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করে 1 লাখ কমপ্লিট করে দিবেন। সকলের প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।